নমস্কার, পাপুনের গল্প ঘরে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করতে চলেছি সঞ্জীব চট্টোপাধ্যায় রচিত আহাম্মক গল্পের ষষ্ঠ পর্ব। যুগটা সরাক করে হড়কে অনেক দূর চলে গেছে। রিপ ভ্যান উইঙ্কলের যেমন ঘুম ভাঙল, সেই অবস্থা আমার। রাস্তার দিকে ঝুল বারান্দায় বসে থাকি। অবাক হয়ে দেখি এসব কি, কত পরিবর্তন। রাস্তায় প্রতি 5 জনে 4 জন রমণী। শাড়ি মধ্যবয়সীদের ভূষণ হলেও তরুণীদের সালোয়ার কামিজ। তত্তর করে চলেছে কলেজে, কাজে, নাচের স্কুলে, নিছক বেড়াতে কি রোল কাউন্টারে। অনেকের সঙ্গে বয়ফ্রেন্ড। বিউটি পার্লারে ছাঁটা চুল, কপালের দুপাশে নিদ্রিত বাদুরের ডানার মতন লটর পটর। স্কুটারের পেছনে আলটপকা বসে ফরফর চলছে, কোনো ভয় ডর নেই। আজকাল কর্তাগিন্নি দুজনেই রোজকেরে বেরোয়। স্ত্রীকে অফিসে ড্রপ করে স্বামী নিজের অফিসে চলে যায়। ফেরার সময় স্ত্রীকে কালেক্ট করে আনে। অনেকে সপ্তাহে 1 দিন রাতে। ফ্রিজে লাট করা থাকে, গরম করে করে সারা সপ্তাহ চলে। ফ্রিজ থেকে বার করো, আবার ঢোকাও। সবই খাবারের মৃতদেহ। মর্গ থেকে বেরোলো, পোস্টমর্টেম হলো। খাওয়া তো নয়, পোস্টমর্টেম। লাশ আবার চালান করে দেওয়া হলো ঠান্ডা ঘরে। একালের মানুষের সময় কোথায়? এই সংস্কৃতির নাম রেখেছি কোল্ড কালচার, অশ্ব সংস্কৃতি। সবাই ঘোড়া পিঠে চেপে বসেছে অ্যাম্বিশন। টগর বগর ছুট, দৌড় দৌড়। এই বুঝি আমাকে মেরে বেরিয়ে গেল। মানুষের চোখের দিকে তাকালে অস্থির একটা অন্দরমহলের খপর পড়া যায়। পর্বতারোহীর মতো সবাই দড়ি ধরে ঝুলছে। উপরে উঠতে চাই, টপে, শীর্ষে। সেখানে আছেটা কি তা জানা নেই। শয়তান চরিত্রটা কেমন? রাস্তার উটকো বদমাইশ ছেলের মতো। হাতটা মুঠো করে সামনে ধরে বলছে, এই নে, কি আছে বলতো। মনে মনে যখন যা চাই হাতের মুঠোয় তাই আছে ভাবি। কি আছে রে? হিরে, সোনার ঘড়ি, টাটকা মোহর। যেই হাত খুলল দেখা গেল কিছুই নেই, ফক্কা। সেই ফক্কার পেছনে ছুটছে। রাজনীতি করি, জনসেবা, গণসেবা। জীবন জমিতে পেতে দিয়েছি কার্পেটের মতন জনগণের পদতলে। এত ত্যাগ। স্বামীজির বাণী, শিকাগোর শতবর্ষে বীজ থেকে অঙ্কুর হচ্ছে। তাহলে বেটার লেট দ্যান নেভার। ওই যে মোড়ের মাথায় বিমানবাবুর বাড়ি, 7 কাঠা জমি। এক বেটা ভাড়াটে বসে আছে 400 টাকায়। বিমান আছেন দিল্লিতে মেয়ের কাছে, ফিরবেন না কোনোদিন। দেশ সেবাটা তাহলে কেমন হবে? ভাড়াটেটাকে সপরিবারে পাড়া ছাড়া করো, প্রয়োজন হলে পেটাও। চিনেবাদাম আঙুলের চাপে ভাঙে, আখরোটের জন্য হাতুড়ি। আরও প্রয়োজন হলে বউটাকে মোড়ের মাথায় চেপে ধরো, একটু খোলামেলা করে দাও। তাতেও যদি না হয়, একালের ভাষায় বাবুকে বানাও। ऐसा বানাও কি সারা জীবন ত্রিভঙ্গ। তারপর জমি বাড়ি দখল করে গোটা 4 বহুতল, শখানেক ফ্ল্যাট, মানে 100 × 8 লাখ। হাফ তো আগেই এসে যাচ্ছে হাতে। অ্যাডভান্স কিছু এদিকে দাও, কিছু ওদিকে দাও, বাকিটা নিজে খাও। মোড়ের মাথার লোহার পাইপের কারবারি, হার্ডওয়্যার মার্চেন্ট, এমফিল, পিএইচডি, ডিলিট ফিলিট কিছুই নয়। ক্লাস 4 মুকুন্দ, 7টা মিষ্টির দোকান, 17টা জার্সি গরুর মালিক আশু, কাঠের কারবারি পরেশ। এরাই হলো ফ্ল্যাটের খদ্দের। 5 বালিশের নোট, সেই নোটের নাম ব্ল্যাক মানি। কর্তা করেন মেল পলিটিক্স, গিন্নি করেন ফিমেল পলিটিক্স। যুদ্ধক্ষেত্রে যেমন রেড ক্রস। যুদ্ধ বন্ধ তো করা যায় না। মানুষ, সমাজ, কাল, ইতিহাস, যুদ্ধের কমা, ফুলস্টপ। রেড ক্রস কর্মীরা লণ্ঠন হাতে স্ট্রেচার নিয়ে হতাহতদের সেবায় ব্যস্ত। সেই রকম পলিটিক্যাল রেড ক্রস। ওই যে মোড়ের মাথায় মহিলাকে বানানো হলো, তার হয়ে কে কথা বলবে? আমার মহেশ্বর নন্দীভিঙ্গি সহ একটা কাণ্ড করেছে নারী নির্যাতন। আবার ওই খালপাড়ের ক্লাবের ছেলেরা সেদিন রাতের দিকে মন খারাপ লাগছিল বলে একটু বেশি খেয়ে ফেলেছিল। একে গরমকাল, তাই রক্ত আরও গরম হয়ে গিয়েছিল। আর রক্ত গরম হয়েছিল বলে তারা চালের টালি সরিয়ে মাঝরাতে ঘরে ঢুকেছিল। তারপর আর কিছুই নয়, সবে মিলে করি কাজ, পশু হতে নাহি লাজ। তা সেই মেয়েটির হয়ে কি আন্দোলন করবে? ফেস্টুন ব্যানার তৈরি আছেই, যখন যেটা লাগে। রাস্তায় নেমে নগর পরিক্রমা। নগর পরিক্রমা তো মহাপ্রভু শিখিয়েই গেছেন। হরিনাম, রামনাম, গোলে হরিবল নাম। কিছু উষ্ণ বক্তৃতা, পথ অবরোধ, থানা অবরোধ, স্মারকলিপি পেশ। পুলিশ ধরে নিয়ে এলো জগাকে। একটা ফোন, আমি বলছি, তোমার জম কোথায় ট্রান্সফার আর ইচ্ছে হয়েছে? কোচবিহারে না মাথা ভাঙায়? কি স্যার, কানে কম শুনছ নাকি? স্যার, গণধর্ষণ, গণশব্দটা আছে তো, মানেটা কি? গণতন্ত্রে গণ হবে না তো কি একক হবে? অটোক্র্যাসি। আবার লালমুখো সাহেব, কেলে জমিদাররা ফিরে এলো নাকি? গণমানেই পবিত্র, বুঝতে পারলেন? জগাকে চা কফি খাইয়ে, ঠোঁটের সিগারেটে নিজের লাইটারে আগুন ধরিয়ে স্যালুট করে ছেড়ে দিন। আর যার কেউ নেই, নিরীহ সেরকম একটাকে ধরে ফাঁসিয়ে দিন। কর্তব্য পরায়ণ। দেবো মেখলিগঞ্জে চালান করে, এমন কেস দিয়ে দেবো নিজেই সাসপেন্ড।
যন্ত্র আমাদের হাতে, মন্ত্র যেমন পড়াবো তেমনি পড়বে। ঝুল বারান্দায় বসে বসে দেখি আকাশ সেই আগের মতোই আছে। বাতাস, ধুলো আর ধোঁয়ার ভারাক্রান্ত হলেও চেনা যায়। যে কটা গাছ মাল্টি স্টোরির ধাক্কা বাঁচিয়ে আজও আছে সেই আগের মতোই। কুকুর, বেড়াল, কাক স্বভাব কিছুই বদলায়নি। ভীষণ রকম বদলে গেছে মানুষ। পুরনো দিনের বড়লোকরা ধুঁকছে। ফুটিফাটা পলেস্তারা খসা সাবেককালের বাড়ি, ছাতে জলের ট্যাঙ্ক উল্টে আছে, লোহার খাঁচা মরচে ধরা ঝাঁঝরা যেন টিভি হয়েছে, কেউ দেখার নেই। হয় কোনো বৃদ্ধ, না হয় কোনো বৃদ্ধা বসে আছে একা শ্মশান জায়গায়। নতুন বড়লোকরা এসেছে, পার্টি করে বড়লোক, ধান্দা করে বড়লোক, চিটফান্ডের বড়লোক, দালালি করে বড়লোক, যাত্রা করে বড়লোক, ট্রান্সপোর্টের ব্যবসা, ক্যাটারিং, সুপারমার্কেটের দোকান, পলিক্লিনিক, নার্সিংহোম, 2 চাকা 4 চাকা 3 চাকা ছড়াছড়ি। এদের কিশোর যুবক যুবতীর হাতে কালচারের কন্ট্রোল। এরা যে গান শোনে সে গান আমার কাছে অর্থহীন শব্দ। এরা যেভাবে চলে, কথা বলে, আমাদের কালে সেটাকে বলা হতো অসভ্যতা। এদের মেয়েদের সংক্ষিপ্ত সাজ পোশাক আমাদের কালে ছিল গণিকা রুচি। ছোট ছোট লাল নীল লজেন্সুস মার্কা গাড়ি বেরিয়েছে, পুরুতমারা তো সামনের রাস্তা দিয়ে ছুটে বেরিয়ে যায়। ভেতরে উদম গান, ওলে ওলে পেয়ার পেয়ার, কার আবার পেট ফেপেছে ভুটুর ভুটুর। এই প্রজন্মের প্রাণীরা দেখছি কয়েকটা জিনিস ভীষণ ভালোবাসছে: গান, খেলা আর পিকনিক। প্রায় সব বাড়ি থেকেই যখন তখন বিকট গান ছিটকে বেরিয়ে আসে, বুক ফাটানো তালবাদ্য যন্ত্রের শব্দ, যেন স্বজন হারানো কোনো গরিলা বুক থাবড়াচ্ছে। এ বাড়িতে গান তো ওই বাড়িতে শাশুড়ি পুত্রবধূর কাজিয়া। শাশুড়ি জীবটি সংখ্যায় ক্রমশ কমে আসছে, শহরে আর তেমন চোখে পড়ে না। মনে হয় প্রতিকূল আবহাওয়া দেখে মাইগ্রেট করে অন্য কোথাও সরে গেছে। শ্বশুর অল্প স্বল্প দেখা যায়। এই প্রজন্ম শাশুড়ি বিদায়ের মতন শ্বশুর বিদায় করতে পারেনি মনে হয় একটি কারণে, সেটা হলো প্রপার্টি। হয়তো বাড়িটা শ্বশুরের নামে, শ্বশুর হলো দলিল, তাই প্যান্তা খেঁচা মুখে সকালে 1 কাপ চা এগিয়ে দিতে হবে। বুড়োর আবার বাঁচার শখ, হাট বাড়তুয়ে হেঁচকি তুলেছে, চোখে মশারি, শরীরে ফ্রেমটা আছে, মাথা ঝরে গেছে। তিনি এই নরখাদক রাস্তায় মাঝে মধ্যে ক্যাডদানি করে বেরিয়ে আসে। 10 পা হেঁটেই শরীরটাকে টান টান করে বুকটা চিতিয়ে দেখাতে চান মরদ এখনো শক্তি ধরে। কি বলো হে, যৌবন মনে হয় এখনো যায়নি, কোথাও বসে আছে পো ধরে। আর ঠিক সেই সময় একালে রোডবাগ কোম্পানির প্রশ্রয় পাওয়া অটো ছুঁই মুই করে নাচতে নাচতে পাশ দিয়ে প্রায় কানকি মেরে ছুটে চলে গেল। নাতির বয়সী ডনজুয়ান, পাশে পাপড়ি চুলো মাইলাভ, শাটিনের সালোয়ারের মোমপালিশ, হেঁকে বলছে, দাদু ব্যায়াম করছো? কাকে বলছে? 70 সালে প্রেসিডেন্সিয়াল দর্শনের হেড অব দি ডিপার্টমেন্ট ছিলেন। বুদ্ধ হয়েছেন, যার জীবন দর্শন হলো তোমাদের কাছে হাঁটতে চাই না, শেষ তক খাড়া থাকতে চাই। কানে কম শোনেন। সেনিয়রিটি এসে গেছে। ছোকরার ব্যঙ্গ বুঝতে না পেরে মৃদু হাসলেন, ভাবলেন প্রশংসা করছে। যেই এগোতে গেলেন ঘর ঘড়িয়ে স্কুটার, পেছনের ঠ্যাং বাড়ানো আরোহিণী ক্যাঁত লাতি কেটে বেরিয়ে গেল। তাই এ তো কমের ওপর দিয়ে গেল। যারা এখনো শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারে আছেন তাদের কি কম খোয়া? অধ্যাপক ঘেরাও, সারা রাত ছেলেতে মেয়েতে টাকে তবলা বাজিয়ে গেল, বাথরুমে যেতে দিলে না, শেষে ক্যাথিটার দিয়ে জল খালাস। কোথায় কোন কলেজে যেন প্রিন্সিপাল 3 মাস হলো ঢুকতেই পারছেন না, কাছাকাছি এলেই দেখমার করে তাড়িয়ে দিই। ঝুল বারান্দায় বসে এইসব দেখি। বড়দিন থেকে নিউ ইয়ার শুরু হলো বাঙালির পিকনিক মরশুম। খোলা ট্রাকে ছেলে আর মেয়েদের পাপুয়া ড্যান্স, শিক শিক সিটি, লাউড স্পিকারে হিন্দি গান, আনন্দে জাগিয়েছে সোনার চাঁদেরা। সারাটা বছর কত কাজ, কত শ্রম, কত সাফল্য, কত উন্নতি, কত কৃতিত্ব জল জল করে জ্বলছে। এইবার আনন্দ কিছু হবে না। নাচতে নাচতে চলো ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, ফলতা। পথে ওত পেতে আছে আর এক দল। গাড়ির পর গাড়ি থামিয়ে চাঁদা আদায়, চড়ি ধরে টানাটানি, ছোড়াছুড়ি, হাসপাতাল। মাঝে মধ্যে কৈলাস এসে আমার পাশে থ্যাবড়া একটা মোড়ায় বসে। কি বুঝছিস? এরকম একটা প্রশ্ন কৈলাস করবেই। বোঝার তো কিছু নেই, দেখার আছে অনেক। তো লাগ ভালো, পুত্রবধূটি মনের মতন হয়েছে। মেটেরিয়াল ভালো ছিল, তার উপর তনুর ট্রেনিং যাওয়ার আগে তৈরি করে দিয়ে গেছে। তবে ভাই যাত্রা তো পুত্রবধূর, সেটা সব সময় মনে রাখাটাই বুদ্ধিমানের কাজ। সেই তোর মুকেশের গান রাজ কাপুরের ঠোঁটে, এ ভাই যারা দেখকে চলো, আগে বি দেখো পিছে বি দেখো। সইবাদ, যখন খুশি চা চাইতে পারিস না ভাই, সাহসে কুলোয় না। তাছাড়া চক্ষু লজ্জা বলে একটা জিনিস তো আছে। একালের মায়েদের তো দম ফেলার অবকাশ নেই। ডেলি রুটিনটা শুনবে। সকালে 5:30টার মধ্যেই তেরে ফেরে উঠল। বাড়িতে যে কাজের ছেলেটা আছে সেটাকে খোঁচা মেরে তেরে তোলা হলো। দেয়াতি ছেলে, বাংলা বোঝে না।
তার সঙ্গে কিছুক্ষণ কচলাকচলির পরই বাড়ি কেঁপে উঠল। গান সব নবারণ, মানে পাখা চালু হলো। এরপর চা, নাতনি স্কুলের টিফিন। কত বয়স হলো এর মধ্যে স্কুল? তা হলো বই কি, 2 বছর 5 মাস। একালে তো আমাদের কালের নিয়ম চলবে না, ইংলিশ মিডিয়াম। এখনই বলে মে আই গো টু টয়লেট, আবার বলে প্লিজ দাদাই কাম হিয়ার। আর ঘুরতে ফিরতে সরি তো আছেই। উইকলি পরীক্ষা, 3 কিস্তিতে লিখতে শিখেছে, পার্ট বাই পার্ট। প্রথমে গোল্লা, তারপরে বাঁক, অবশেষে পাশের পাদানি আর আঁকশি। সেই নাতনিকে চ্যাংদোলা করে নিয়ে যাবে স্কুলে, ফিরে এসেই রান্নাঘরে ছেলে বেরোবে, তার আবার রকমারি বেরোনো। খবরের কাগজের কাজ তো, মেজাজটাও তেমন সুবিধের নয়। তোর ছেলে ধরো মেজাজ, আরে এটা কালের ধর্ম, এই কালের সব ছেলেরই মেজাজ। বুড়োরাও কপি করছে। সেদিন এক লিগ পিকে বুড়ো সন্ডা মার্কা এক সাইক্লিস্টকে বলছে, মারবো থোবলা এক ভাট্টা, সব কটা দাঁত মুরকি হয়ে যাবে। আমাকে বাজারে সেদিন আমার চেয়েও এক বুড়ো বলছে, বেশি রেলা নিও না, ছত্রি খুলে নেবো, এই তোমার যুগ ধর্ম। তা শোনো, ওই রান্নার ফাঁকেই আবার বেরিয়ে গেল মেয়েকে আনতে, এনেই ঢুকে গেল রান্নাঘরে। তা তুই কি করিস? এই নিয়ে যাওয়া নিয়ে আসা একটু সাহায্য করতে পারিস তো? না ভাই, এই পাকতেরে চেহারার বুড়ো ওই স্কুলে গেলে সবাই আর্তনাদ করে উঠবে। সেখানে সব সুন্দরীদের কুম্ভ মেলা, উদ্বেগ, উৎকণ্ঠা। আকাশজ্যোতি MRW এক করে ফেলেছে। যত বলা হচ্ছে এম উল্টে গেলে ডব্লিউ হয়, ডব্লিউ উল্টে গেলে এম, ও উল্টাচ্ছে, কিন্তু ধরতে পারছে না কোন উল্টে কি হলো। অনিরুদ্ধর আরও কেলেঙ্কারি, সে ব্যাং হয়ে গেছে, লাফ মেরে 5 থেকে 9-এ চলে যাচ্ছে। 1 2 3 4 5 9 10, কিছুতেই কিছু করা যাচ্ছে না ভাই। ওর বাবা তো রেগে মায়ের সঙ্গে কথাই বন্ধ করে দিয়েছে। বলছে কনসেপশনের সময় মা ইনঅ্যাটেন্টিভ ছিল। শেষে সাইকোলজিস্ট 150 টাকা ফি, বললেন ওর ইফিক্সেশন ওই 5-এর ইটাই হলো কালপ্রিট, ওই ইটাই 9-এর ইর দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে উপায়? একটা বছরেই চলুক, 1 2 3 4 5 6 7 8 9 10। ওর কথা ভাবলে রাতে ঘুম হয় না ভাই। আর আমার সমনা, কি যে করব আমি, সুইসাইড করব। কেন, কি হলো? ক্লাসে ঢুকলো, ডেস্কে বসলো, ঘাড় কাত, যা জিজ্ঞেস করবে কোনো উত্তর নেই, বোবা। এদিকে মাসে মাসে 80 টাকা, ওর আর বিয়ে টিয়ে হবে না। কে বিয়ে করবে মুখুকে? আমার বোনের মেয়েটাও শিওর আমেরিকা যাবে। সমনার জন্য সমনার বাবা দায়ী। বাপ ঘাড় কাত, বাপ ঘাড় কাত, মেয়েরও ঘাড় কাত। কৈলাস ভাই, এই আমার একদিনের অভিজ্ঞতা। দ্বিতীয় দিন আমি আর যেতে যাই না। শিশুদের ওই যন্ত্রণা, শুদ্ধ বাংলায় নিদারুণ নিপীড়ন, আর মায়েদের ওই ভয়ঙ্কর উৎকণ্ঠা আমার সহ্য হয় না। আমাদের সেই ইজের পড়া স্কুলের দিনগুলোর কথা ভাব। তুই আর আমি ক্লাস 7-এ ভর্তি হয়েছিলাম, বগলে বই খাতা, পায়ে বুট জুতো, ঘাস ছাঁটা চুল, ভয় ভয় দৃষ্টি। শিক্ষক মশাইদের মনে হতো বাঘ, হেডমাস্টার মশাই সিংহ। কৈলাস উপসংহারের দিকে আসতে চাইছে। তাহলে তুই আছিসটা কেমন? খুব আলতোভাবে আছি, বেশি ভর দিতে পারছি না। যদি ভেঙে যায়, তার মানে পুত্রবধূকে বিশ্বাস করো না? ওদের নয়, আমি এই যুগটাকেই বিশ্বাস করি না। এই যুগে কেউই কারোকে বিশ্বাস করে না, বিশ্বাসের মৃত্যু হয়েছে। এই যুগটা কিরকম জানিস? ইংরেজিতে বলি, ট্রাস্ট ইন গড বাট লক ইউর কার। সকলের ওপর আস্থা রেখো, কিন্তু নিজের ওপর আস্থা রাখতে ভুলো না। আর একটা উপদেশ শোনো, when faced with a serious health problem, get at least 3 medical options. বাড়িতে রান্নার গ্যাস থাকলেও কয়লার উনুন বজায় রেখো। ইলেকট্রিক আলো জ্বললেও মোমবাতি আর দেশলাই হাতের কাছেই যেন থাকে। কৈলাস বলল, বয়স হলে মানুষ সিনিক হয়ে যায়। তুই বেশ ভালোই আছিস। কৈলাস চলে গেল। বোধহয় চা খাওয়ার ইচ্ছে ছিল, তাই চায়ের কথা পেরেছিল। বিশাল চেহারার মালিক, বহুতল বাড়ির মতন, বড় লোকের ছেলে। খাওয়া দাওয়ার অভাব ছিল না, আড়াটাও ভালো ছিল, তাই বিশাল। এখন একটু থলথলে। চলে যেতে বারান্দায় যেন একটু আলো বাতাস খেললো। নাতনির সঙ্গে আমার সময় বেশ ভালোই কাটে। নানা সময়ে আমার নানা চরিত্র, তবে বেশিরভাগ সময় আমি রিয়া। সামনের বাড়িতে প্রায় আমার নাতনির বয়সী একটি মেয়ে থাকে, তার নাম রিয়া। আমার নাতনির নাম পূজা। পূজা তাকে বন্ধু করতে চায়। বারান্দায় দাঁড়িয়ে দুজনের কথা হয়। রিয়া কিন্তু এ বাড়িতে আসে না। খুব বড় লোক বলেই হয়তো তার মা বাবা আসতে দেয় না। আমাকে রিয়ার ভূমিকায় অভিনয় করতে হয়। ডলপুতুলের মতন ফুটফুটে পূজা ব্যস্ত সমস্ত হয়ে এলো। কি রে রিয়া, কি করছিস তুই? এর উত্তরে গলাটা সরু করে কাঁদো কাঁদো ভাবে আমাকে বলতে হবে, আর বলিস না ভাই পূজা, আমাকে না
আমার মাম্মি খুব মেরেছে। পূজা অমনি ভীষণ উতলা হয়ে জিজ্ঞেস করবে, কেন কেন তুই কি করেছিলিস রে রিয়া? আমি না একটা সুন্দর গেলাস ভেঙে ফেলেছি রে পূজা। গেলাস নিয়ে তুই আবার কি করছিলিস? ওই যে আমাকে তলপ্যান খেতে দিয়েছিল। পূজা কমপ্লেন বলতে পারে না, তলপ্যান বলে। পূজা তখন খুব বিরক্ত হয়ে বলবে, তোকে কেন তোর মামি গেলাসে দেয়? ভাঙলি কেন? খুব মেরেছে? ভীষণ মেরেছে রে। কই দেখি দেখি, কোথায় লেগেছে? এই দেখ, এই জায়গায়। কি হবে রে পূজা? কোনো ভয় নেই, আমি তো আছি। আমাকে আর বাড়িতে ঢুকতে দেবে না রে। ঠিক আছে, তুই আমাদের বাড়িতে আমার কাছে থাকবি। তোর মাম্মি বকবে, কিচ্ছু বলবে না। আমার মাম্মি তোকে কিচ্ছু বলবে না। এরপর পূজা একটু গম্ভীর মুখে বলবে, রিয়া তুই কিন্তু খুব জিনিস ভাঙিস। কেন রে রিয়া? কি করব বল ভাই পূজা, খুব ইচ্ছে হলো হাত দিয়ে দেখি, আর অমনি উল্টে পড়ে গেল আর ভেঙে গেল। আর আমার মাম্মি এসে দুম দুম করে পেটালো। কোথায় কোথায়? এই যে পিঠে। দেখি দেখি। পিঠটা দেখে বলল, ও কিচ্ছু হয়নি, আমি ওষুধ দিয়ে দেবো। আমি কোথায় থাকবো রে রিয়া? আমার কি হবে? আমি তো আছি রিয়া, আমি তো আছি। আমাদের এই খেলায় পূজা মাঝে মাঝে রিয়া হয়, আমি তখন পূজা। সময় সময় সব গুলিয়ে যায়। তখন পূজা জিজ্ঞেস করে, তুমি কে? পূজা না রিয়া? পূজার থুপু থুপুর পায়ে ওর মা দুটো তোড়া পরিয়ে দিয়েছে। যখন ছোটে ঝুনুর ঝুনুর শব্দ হয়। কপালের উপর ঝুলে আছে রেশমের মতন চুল, কালো হীরের মতন চোখ। যখন আমার পাশে চিত হয়ে ঘুমোয়, মুখে চাঁদের আলো এসে পড়ে। আমি অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে ভাবি, পৃথিবীতে শুরুর কোনো শেষ নেই। সবসময় শুরু হচ্ছে নতুন জীবন, নতুন পথ চলা। দেখতে দেখতে পূজা বড় হবে, আমি আরও বুড়ো হব। আমি বেরোচ্ছি আর পূজা ঢুকছে। কলেজ, ইউনিভার্সিটি, সহপাঠী, পড়া, কথা, প্রেম, বিবাহ, সংসার। আমার জায়গায় আমার ছেলে, আর একটা পূজা, আর একটা রিয়া। একই রকমের পুতুল, টিয়া, হাঁস, বাঘ, হনুমান, গাড়ি, কটর কটর বন্দুক, খিলখিল হাসি, অভিমানের কান্না। বিধাতা পুরুষ এমন এক গল্প ফেলেছেন যার কোনো শেষ নেই। নদী আছে, পাহাড় আছে, গ্রাম আছে, শহর আছে, গাছ আছে, পাখি আছে, দোলনা আছে, শ্মশান আছে। এসো, খেলা করো, চলে যাও। খেলার মাঠ, দুপাশে 2 গোলপোস্ট, গোল খাও, গোল দাও। 3.5 জন মানুষের ছোট্ট এই সংসার। চারপাশে সমস্যা, সমুদ্র, বিশৃঙ্খল এলোমেলো সমাজ। আমার ভূমিকা দর্শকের। কোনো অভিভাবকই আমার কাছে আর ছাত্রছাত্রী পাঠাবেন না। আমি ব্যাকডেটেড। আমি ইংরেজি পড়াতে গেলেই আগে নেসফিল্ডের গ্রামার, রো অ্যান্ড ওয়েব, গঙ্গাধর ব্যানার্জি পড়াতে চাইব। ছেলে বলবে, সে এবার কি, এখন ব্যাকরণ ছাড়া ইংরেজি শেখা যায়। সেই কারণে আমি সম্পূর্ণ বেকার। চোখের জন্যে নিজেও আর বেশি লেখাপড়া করতে পারি না। নয়া জামানার খবরের কাগজ আমাদের জন্য নয়। হাবর তাবর কী যে থাকে, রঙিন পাতায় শাড়ি, চুল, ত্বক, রান্না, নায়িকার অবৈধ প্রণয়, মেয়েদের শেকল ছেনার আন্দোলন, বিদেশের লাম্পাট্ট, স্বদেশের ধর্ষণ, সব মিলিয়ে বাদশাহী দোকানের মাটন চাপ আর রুমালি রুটি। ভীষণ গুরুপা। নাতনিটাই আমার বন্ধু। বলল, ঘোড়া হও, পিঠে চেপে হ্যাট হ্যাট। আবার গান গায়, চল মেরে ঘোড়া হ্যাট হ্যাট। খুব নাচতে শিখেছে। আমাকে নাচ দেখায় ঘুরে ঘুরে। হাতের মুদ্রা, চোখের ভঙ্গি, ভেতরে নাচ আছে। মাঝে মাঝে নাচ পায়, তখন আর তাকে থামানো যায় না। সারা ঘর গোল হয়ে ঘুরবে। দুধ সাদা ফ্রক হাঁসের পেখমের মতন উঠতে থাকবে। একটা বন্দুক আছে, সেইটা দিয়ে গুলির শব্দ করে বলবে, মরে যাও। আমাকে জিভ বের করে উল্টে পড়তে হবে। তখন এসে কাতুকুতু দেবে। সঙ্গে সঙ্গে আমি বেঁচে উঠব। পর মুহূর্তেই গুলির শব্দে আবার আমি মরে যাব। আবার কাতুকুতুতে বেঁচে উঠব। পর্যায়ক্রমে এই চলতে থাকবে। ক্লান্ত হয়ে পড়লেও নিষ্কৃতি নেই। মৃত্যুর দৃশ্যে আমার মৃত্যু ভাবনা আসবে। সত্যিই তো, আর কটা দিন হয়েই তো এসেছে। এইবার পায়ে পায়ে লকলকে আগুনে গিয়ে শুতে হবে। তারপর এক মুঠো ছাই। মেয়েটাকে তেল মাখাই। চানের পর্বটা বড় মধুর। বড় একটা বালতিতে বসিয়ে দিতে হবে। 8 বালতি জল, নাচানাচি, জল ছেটকা ছিটকি, মসৃণ ত্বক জেল্লা দিয়ে উঠবে। মাথার জল মুখ দিয়ে ঝরে পড়ার সময় দম আটকে আসার আতঙ্কে একটু ছটফটানি। তারপর গা মোছানো, মাথা মোছানোর সময় একটু কান্না। পাউডার, পাতলা নীল ফ্রকে মহা খুশি হয়ে নেচে ওঠা। বিশাল বিপুল একটা পৃথিবীর মধ্যে কি সামান্য একটা ঘটনা, কিন্তু কি আনন্দের। আমি সেবা করার সুযোগ পাই। মনে পড়ে যায় তনুর ডান হাতের কনুইয়ের কাজটা একবার কেটে গিয়েছিল। তখন আমার সঙ্গে বিয়ে হয়নি। হাতটা কনুইয়ের কাছ থেকে ভাঁজ করে আমাকে পেছন দিকটা দেখাচ্ছে। দেখো কতটা কেটে গেছে, খোঁচা লেগে। ফর্সা গোল একটা হাত, লাল রক্ত। পৃথিবীর কারোকে নয়, একমাত্র আমাকেই বলছে,
নিয়ে আয় তুলো, নিয়ে আয় আয়োডিন। যত না হয়েছে তার চেয়ে বেশি আমার ব্যস্ততা। অ্যান্টিসেপটিক দিয়ে আলতো আলতো করে পরিষ্কার করা, একটু একটু আয়োডিনের ছোঁয়া, জ্বালা করছে বলে সামনে ঝুঁকে পড়া, তখন সেই ঘাড় আলতো খোঁপা, পিঠের অনেকটা অনাবৃত চকচকে অংশ দেখতে পাওয়া, তখন আমার সেবা, আরও সেবা, ফুঁ দেওয়া। জীবন অনেক বড় ব্যাপার। যুদ্ধ, অভিযান, আবিষ্কার, বিপ্লব, গিলোটিন, ওয়াটারলু, ট্রাফালগার, কিন্তু এই যে মুক্তোর দানার মতন ভেতরে অন্তরে মানুষকে ভালোবাসার একটা শক্তি খুঁজে পাওয়া, এর কোনো দাম নেই। তবু কহিনূর, এইটুকুর জন্যই বাঁচা যায়। কিছুই পেলুম না, এইটুকুই পেলুম। আমার লতার প্রথম মুকুল চেয়ে আছে মোর পানে। পূজা মাঝে মাঝে আমার পুত্রবধূ হয়ে যায়। আমি তখন তার বাবা। আমার পুত্রবধূ আমাকে যা যা বলে, পূজা আমাকে তাই বলে। বাবা, তুমি সেই ঠান্ডা জলে চান করেছো? তোমার না বুকে সর্দি বসেছে? এক্ষুনি কাশি হবে, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তারপর আমার ছেলেকে ডেকে নালিশ করবে, এই যে শুনছো, তোমার ছেলেকে কিছু বলো। ওই রকম সব ছোটখাটো মজার দিন যাচ্ছে। রাতটাই একটু অন্যরকম। দরজা বন্ধ করলেই উদম নিঃসঙ্গ, চিত হয়ে বিছানায় পড়ে থাকা, এপাশ ওপাশ, মাথার কাছে খোলা জানলা, এক আকাশ গনগনে তারা, হঠাৎ বয়ে আসা ক্যালেন্ডারের পাতা কাঁপানো বাতাস। অনেক রাতে আকাশ মাঝে মাঝে অট্টহাসি হাসে, হাততালি দেয়। জেগে থাকলে এসব শোনা যায়। সাপের হিস হিস শব্দ, ছাতে ভারী কিছু পড়ে গড়িয়ে যাওয়ার শব্দ। আগে খুব ভূতের ভয় ছিল, এখন নিজেই ভূত হয়ে গেছি। মানুষের সবচেয়ে বড় সঙ্গী তার নিঃসঙ্গতা। শুয়ে শুয়ে দেখি জীবনটা কেমন কার্পেটের মতন গুটিয়ে এসেছে। শৈশব, কৈশোর, যৌবন, পৌরত্ব, বার্ধক্য, বেশ মজা লাগে। সময়ের ব্যবধানে ছাড়া ছাড়া নয়, সব একটাই এসে জড়ো হয়েছে। তনুর ফেলে যাওয়া অজস্র স্মৃতি, পায়ের দিকে আলমারি, ফুলসজ্জার রাতে যেসব পোশাক পরেছিল, শাটিনের সায়া, বেনারসি ব্লাউজ, এমনকি বক্ষবন্ধনীটি পর্যন্ত সযত্নে রাখা। সেই রাতের একটি নারী শরীরকে একেবারে নিজের অধিকারে পাওয়ার প্রথম বিস্ময় আজও কাটেনি। হঠাৎ একটা বই শুরু হয়ে যাওয়া, পর্দা সরে গেল, অজস্র আলো, বাদ্যযন্ত্রীরা আবহ সঙ্গীত বাজাচ্ছে, প্রম্পটার প্রম্পট করছে, নাটক শুরু। দুঃখ, কষ্ট, আনন্দ, দায়িত্ব, রহস্য, রোমাঞ্চ, একটা মেয়েকে ঘিরেই সব তৈরি হয়, জড়িয়ে জড়িয়ে ওঠে। কুঁড়ি, ফুল, ফল, পাখি, দিন, রাত, গতি। বছর দিয়ে মাপলে মহাকালের এক পলক, জীবন দিয়ে মাপলে মিসিসিপি, ইয়াংশিকিয়াং। এই সময় গলার কাছে একটা শব্দ শুনতে পাই, যেন সানাইয়ের সর্দি হয়েছে। বাগেশ্রী, কেদারা, কি জয় জয়ন্তী, কি সোহিনী, যা হয় একটা কিছু ধরতে চাইছে। প্রথমে খুব খুব কেশে হুঁশিয়ারি দিতে চাই, রাত অনেক। এখন বাদ্য বাজনা পাবলিক অ্যালাউ করবে না, অন্তত তোমার বাজনা। তুমি কি লোকাল ক্লাব? ক্লাব ইংরেজি শব্দ, পশ্চিমবাংলার প্রগতিশীল সংস্কৃতিতে উচ্চারণ কিলাব, কেলাবও হতে পারে। আজকাল এইরকম ভাষা শুনে গাড়িটা খুব হরেন দিচ্ছিল। ক্লাবের মুরারি ড্রাইভারকে ধরে বেধড়ক পিটিয়েছে। ব্যাগি প্যান্ট, জামা, ঘাড় অবধি ঝুলু ঝুলু লঙ্কা চুল। শাহরুখ খান, সানি দেওল, এই ছেঁচা বেড়ার ক্লাব সারা রাত আলমারি আকৃতির কেলে স্পিকার বক্স দিয়ে গোটা পল্লীটাকে গানে গানে চুবিয়ে দিতে পারে। তুমি পারো না। ছোট কাশিতে যখন কাজ হয় না, তখন একটা বড় মাপের কাশি ছাড়ে। উচিত কাজ নয়। উল্টো দিকের ঘরেই পুত্র, পুত্রবধূ, নাতনি। কাশির মতো বিরক্তিকর কিছুই নেই। বড় কাশিতেও উপদ্রব কমে না। শি, সাঁই, সুই, নানা ধরনের শব্দ। মাঝে মাঝে একঘেয়েমি কাটাবার জন্য নিজেই একটু কালুয়াতি করি। ছাত্র জীবনের সেই গান মনে পড়ে, জেগে আছি একা, জেগে আছি কারাগারে। জানলায় ঝকঝকে কালো আকাশ, মাঝে মাঝে উল্কাপাত, প্রহরে প্রহরে পেঁচার ডাক। ফুলসজ্জার রাতটা তনুর সঙ্গে আমি জেগেই কাটিয়েছিলাম। জীবনের যত কথা এক রাতেই বলার চেষ্টা। মনের নাট বল্টু, পিনিয়ন, গিয়ার, হেয়ার স্প্রিং, ব্যালেন্স, হুইলস সব খুলে ফেলা। আর এই হাঁপানির সঙ্গে আমার চির ফুলসজ্জা। শোয়ার উপায় নেই। শুলেই মনে হয় কংসরাজ বুকে জাঁতা চাপিয়ে মেরে ফেলার চেষ্টা করছে। জল থেকে তোলা কাতলা মাছের মতন খাবি খাওয়া। জিনিসটা আস্তে আস্তে বাড়তে লাগলো। কাশির ঠেলায় ঘোলগুলি থেকে চড়াই উড়ে যায়। বিচারে বসলো পরিবার। অত্যাচারের ফল। 3 বার চান, ঠান্ডা জলপান ইত্যাদি ব্যভিচারের এই পরিণাম। ডাক্তার এলেন, প্রবীণ এমডি। বুকে কল বসিয়ে ধমকের সুরে বললেন, টানুন, জোরে টানুন। শ্বাস টানা মাত্রই ধমকে ধমকে, গমকে গমকে কাশি। গঙ্গ, সিম্বেল, স্যাক্সোফোন সব একসঙ্গে। হৃদকমলে বড় ধুম লেগেছে। মজা দেখিছে আমার মন পাগলে। প্রবীণ ডাক্তারবাবু বললেন, করেছেন কি মশাই? বুক যে যেন রোশন চৌকি বসিয়ে ফেলেছেন। অ্যান্টিবায়োটিক খেতে হবে। কি খাবেন? 10, 15, 19, 26, 38 কোনটা? অসহায়ের মতো ওদের দিকে তাকালুম।
রোজগার তো নেই, গেস্ট আর্টিস্ট, 10-এর কমে কিছু থাকলে ভালো হতো, অনেকটা খেলতে পারে। এইরকম ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আর 10-এর নিচে নেই। মনমোহনবাবু গ্যাট করে সব বাড়িয়ে দিয়েছেন। ডাক্তারবাবু রসিকতা করে বললেন, 10-এ ক্যাপসুলের খোলসটা হতে পারে। শেষে 19-এ রফা হলো। 7 দিনেই চলুক, খুব সাবধান, ঠান্ডা যেন একটুও না লাগে। কাঁচা পাকা জলে চান, পেট ঠেসে খাবেন না। পৃথিবীর প্রপোর্শন 1-এর 4 ভাগ সলিড, 3-এর 4 ভাগ লিকুইড। রাতের খাওয়াটা সন্ধ্যের একটু পরেই সেরে নিয়ে বেশ খানিক পায়চারি করবেন, হজম করিয়ে শুতে যাবেন। পেটে যত খালি রাখবেন ততই রিলিফ। 3টে দিন গেল। কথায় আছে, চলছিল রুগীর উঠে বসে, কাল হলো রুগীর বদ্যি এসে। আগে শ্বাস নিলে ফুসফুস, তবু ফুলছিল, যা হয় একটু বাতাস ঢুকছিল। এখন মনে হচ্ছে দুটো পাথরের টুকরো বাতাস ধাক্কা খেয়ে ফিরে আসছে। কৈলাস বললে, বুড়ো বয়সে দুম করে অ্যান্টিবায়োটিক কেন খেতে গেলি? সাজানো বাগান শুকিয়ে গেল। সাজানো বাগান শুকিয়ে গেল মানে? পেটে একটা উদ্ভিদের বাগান আছে, সমুদ্রের তলায় যেমন থাকে। ফ্লোরা ফনা, তাদের কাজ হলো এনজাইম টেনজাইম হজমি রস সাপ্লাই করা, চড়া কোনো খাবার থেকে পেটের দেয়ালটাকে রক্ষা করা। সেই অ্যান্টিবায়োটিক খেলে অমনি সেই বাগান শুকোতে লাগলো। তোর এখন উচিত খুব দই খাওয়া, টক দই। দই খাবো কি রে? আমার তো হাঁপানি। হ্যাঁ, হাঁপানি কি রে? তোর হাঁপানি হবে কি করে? ফ্যামিলিতে কারো ছিল? বাবা মা দাদু দিদা? শুনিনি। তোদের বংশতালিকা নেই? আছে। রামহরির 3 পুত্র, রাখহরি বলহরি হরিহরি। রাখহরির 3 পুত্র 1 কন্যা, এইরকম সব আছে সেই মহাপ্রভুর কাল থেকে। কারো নামের পাশে ব্র্যাকেটে হাঁপানি লেখা নেই। তাহলে তোর এটা হাঁপানি নয়, অন্য কিছু। একটা ওই সুইমিং কস্টিউম কিনে দিনকতক সাঁতার প্র্যাকটিস কর। কোথায় করবো? ছাতে, জলের ট্যাঙ্কে? বারাসাতের দিকে একটা পুকুর আছে, বেশ বড়, সেখানে করবি? ওর চেয়ে মরে যাওয়া ভালো। তাহলে এক কাজ কর, তপনকে ধরে আনি, যোগাসনের এক্সপার্ট। আসনে এসব ম্যাজিকের মতন সেরে যায়। পরের দিন তপন এলো। খোঁজিপাত করে জানা গেল তপন আমার পিতৃদেবের ছাত্র ছিল। যোগের এখন খুব বাজার। কুঁজোকে সোজা করে, মোটাকে রোগা করে, রোগাকে মোটা করে। মেঝেতে কম্বল পাতা হলো, তখন ছোট্ট একটা লেকচার দিল। অক্সিজেনের প্রয়োজনীয়তা, সাঁই সাঁই করে শ্বাস নিতে হবে, শ্বাসেই আরাম, শ্বাসারাম। কাকচক্ষু প্রাণায়াম। সেটা কি? ঠোঁটটাকে সরু করে জিভটাকে রোল করে তেড়ে বাতাস টানুন, গিলে ফেলুন, নাক দিয়ে ছেড়ে দিন 36 বার, বাতাস পান করুন। অনেকক্ষণ ধরে কসরত চলল। ঠোঁট সরু হচ্ছে কিন্তু জিভ গোল হচ্ছে না। কৈলাস পাশেই ছিল। বললে, পাকা জিভ তো, তাই খাল হচ্ছে না, প্র্যাকটিস করতে হবে, মাখো মাখাতে হবে, অভ্যাস করলেই এসে যাবে। এই ঝালকে উস করে বাতাস টানা আর কি। 3 রকমের প্রাণায়াম করতে হবে। দাঁড়িয়ে বুকে হাত দিয়ে শ্বাস টানা, খাঁচা যেন সামনের দিকে ঠেলে ওঠে। আর একটা হলো বায়ু সঞ্চালিনী, মাথা বৃত্তাকারে ঘোরাতে ঘোরাতে শ্বাস টানা ছাড়া। বেশ ভজকট ব্যাপার, তাল কেটে যায় থেকে থেকে। এরপর ধনুরাসন, নৌকাসন, সর্বাঙ্গাসন, হলাসন, কম্বলের ওপর বুড়ো বয়সে ধস্তাধস্তি কাণ্ড। শেষে ডাক পড়ল পুত্রবধূর। আমাকে মেঝেতে উবুয়ে বসতে হবে, যেভাবে বাথরুমে বসা হয়। তারপর আমার পুত্রবধূ সিদ্ধারের দুপাশে দুহাত ধপাধপ থাবড়াবে, ওপর থেকে নিচে, নিচে থেকে ওপরে। এর নাম মনে হয় থাবড়াসন। সব শেষের কার্যক্রম সেনসেশন। চিত হয়ে শোবো, পা থেকে মাথা, মাথা থেকে পা সুরসুরি। কে দেবে? আমার পুত্রবধূ। কৈলাস বললে, ধনুক আর নৌকো আমি করে দেবো, শরীরটাকে পেছনে দুমড়ে দেওয়া তো। তখন বললে, না না, কোনো রকম বলপ্রয়োগ চলবে না, এই বয়সে হিল খুলে গেলে কেলেঙ্কারি। তপনের মধ্যে বেশ একটা গুরু গুরু ভাব এসেছে। কথায় কথায় বললে, কয়েক মাস পরে আমেরিকা চলে যাবে, সেখানে বিরাট ব্যাপার। হলিউডের চিত্রতারকারা, $1,000,000 টেনিস খেলোয়াড়রা, পপ সিঙ্গাররা যোগের ভক্ত। এখানকার কয়েকজন ওখানে গিয়ে খুব নাম করেছেন, বিপুল বড়লোক হয়েছেন। এক একজনের 3-4 করে রোলস রয়েস। তো সেই সম্ভাবনার কথা ভেবেই তপন ঝড়ের আগের আবহাওয়ার মতো গুমট মেরে গেছে। তপন চলে গেল। কৈলাস বলল, তাহলে নিয়ম মেনে এগুলো করো। অনেক কষ্টে তপনকে ধরে এনেছিলাম, বড় বড় লোককে ও যোগ শেখায়। তোর অনেক ভাগ্য যে এক কথায় চলে এলো, তো সেই ভাগ্যটা এখন কাজে লাগাও। নিজে নিজে যা করা যায় সেটা করব, পুত্রবধূর সাহায্য আমি নিতে পারবো না। ইজের পরে চিত হয়ে পড়ে আছি, পা থেকে মাথা পর্যন্ত সুরসুরি দিচ্ছে, সেনসেশন। উবুয়ে বসে আছি, পিঠে ধাঁই ধাপ্পর। এইসব কেলেঙ্কারি আমার দ্বারা হবে না ভাই, তবে হাঁপিয়ে মরো। কৈলাস রেগে চলে গেল। এতক্ষণ পূজা সব দেখছিল। তির করে বেরিয়ে এলো তার কোণ থেকে। এসেই বললে, তুই রিয়া না পূজা? রিয়া। না, তুমি এখন বাবা। তার মানে পূজা এখন আমার পুত্রবধূ, সুস্মিতার ভূমিকায়। পূজা তার মায়ের ভঙ্গি অনুকরণ করে বলল, বাবা শুয়ে পড়ো, শুয়ে পড়ো। শুভ কেন রে? সেনসেশন।
ওই প্রক্রিয়াটা খুব ভালো লেগেছে শ্বশুরি। ও তো হয়ে গেছে পূজা, আবার কাল হবে। পূজা নয়, আমি ছুম্মি, পূজা নিচে রান্নাঘরে। বাবা শুয়ে পড়ো, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। আবার শুতে হলো, আবার উবুয়ে বসতে হলো। গুটগুটে ফুটফুটে মেয়েটা কখনো শ্বশুরি দেয়, কখনো পিঠের দুপাশে ছোট ছোট হাতে থাপ্পড় মারে। সমানে গান চলেছে, কখনো হু হু করে, কখনো বাণী বসিয়ে ম্যাও ম্যাও ম্যাও, ছোট ছোট পা। কিছুক্ষণের মধ্যেই আমার চরিত্র পাল্টে গেল, হয়ে গেল পূজা। পূজা সুস্মিতাতেই রইল। শুরু হলো আমাকে চান করানোর খেলা। 2-4 ঘা মারও হলো। অসভ্যতা করার সাজা। মারছো কেন মা? আমি কি করেছি? দাঁতে দাঁত চেপে বলল, কি করেছি? কি করেছি? কি করেছি জানিস না তুই? জল থেকে উঠতে চাইছিস না কেন? সর্দি হবে না? রিয়া তোর চেয়ে অনেক ভালো সভ্য। রিয়াকে দেখে শেখ। সে কখন চান করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। কোথায় জল, কোথায় তোয়ালে? শিশুর কল্পনায় নিমিষে সব এসে যাচ্ছে। ছোট ছোট হাতে অদৃশ্য তোয়ালে দিয়ে বৃদ্ধের শুকনো শীর্ণ মুখ মোছানো, পাউডার মাখানো, সবশেষে কপালে অদৃশ্য টিপ পরানো, কোড়ে আঙুলটা পুটুস করে কামড়ে দেওয়া। ডাক্তার বদল করতে হলো। ফুসফুসে বাতাস ঢুকছে না। যেখানে গজলের মাইফেল চলছে, চড়াক পর্দায় বেলোফুটো হারমোনিয়ামের শিঁশি শব্দ। জিন্দিগি জিন্দিগি। এদিকে সামান্য কয়েক শিঁশি বাতাসের জন্য আমার জিন্দিগি কাতিল হয়ে গেল। নতুন ডাক্তারবাবু বয়সে তরুণ, ফুসফুসের বিষয়টা গুলে খেয়েছেন। প্রেসক্রিপশন দেখে বললেন, এক্স রে না করিয়ে এই চড়া অ্যান্টিবায়োটিক কতগুলো খেয়ে বসলেন। এই বয়সে কাজটা ভালো হলো কি? এখন সব ওষুধ বন্ধ, আগে এক্স রে। পুত্রবধূর সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুর মতো। তেঁটে নাক শ্বশুর হওয়ার চেষ্টাও করিনি। পড়লেও হতো না, মানাতো না। যারা ছেলেবেলায় কম খেয়ে ম্যালনিউট্রিশনে সারাটা জীবনই ছোকরা মেরে থাকে, তারা কোনোদিনই ডাক সাইটে বাবা কি নিপীড়ক শ্বশুর হতে পারে না। এটা আমার জীবনের সাপে বর হয়েছে। বাড়ির পরিবেশে কোনো টান টান গুমট ভাব নেই। এটা হলো না, ওটা হলো না, এ কি করলে মা, এই জাতীয় কোনো ভ্যানতারা নেই। ডিসিপ্লিন ডিসিপ্লিন করে শান্তি চটকানো লোহার সংসার তৈরি হয়নি। যেমন জোটে খাওয়া দাও, আনন্দে থাকো। বাইরের জগৎটা তো কেলসে গেছে, ভেতরটাকে অহংকারের ফুসটাসে অশান্ত করে তুলো না। ডাক্তারবাবু চলে যেতেই পুত্রবধূ বললে, নাও রাজবেশ ছেড়ে তৈরি হও, চলো এক্স রে। আজ থাক না রে, কাল হবে। তোমার পরামর্শে আর আমি চলছি না। এবার আমার ম্যানেজমেন্ট। মা থাকলে তোমাকে পেটাতো। নিজের ওপর অত্যাচারের একটা সীমা আছে। তুমি পরশু কৈলাস কাকুর বাড়িতে আইসক্রিম খেয়েছো? কে বললে? আমার গুপ্তচর সর্বত্র। কাজটা ভালো করেছো? তোমার ছেলেকে বললে ফাটাফাটি করবে, সেটাই চাইছো? এক্স রে কারখানায় গেলুম। জামা গেঞ্জি খুলে একটা প্লেটে বুক ঠেসে দুহাত ওপরে তুলে দমবন্ধ অবস্থায় অন্তর্লোকের ছবি তোলালুম। দুজনে যখন একসঙ্গে বেরোই তখন একটু মার্কেটিং হয়। সেটা বেশ সুখের, আনন্দের অভিজ্ঞতা। স্বামীর কাছে যতটা না ফ্রি হতে পারে, আমার কাছে পারে। আমি মানুষের স্বপ্ন পড়তে পারি, ভেতরের আনন্দ দেখতে পাই, অল্প কিছু নিয়ে থাকার মহানন্দ। এটা তনুরও ছিল, সব মেয়েরই থাকে মনে হয়। আধুনিকতার ইনামেলটা সরাতে পারলেই অকৃত্রিম অন্তরের উন্মোচন। কাপ, ডিশ, এক টুকরো প্লাস্টিক, আশায় ভরা কাপড় কাচার গুঁড়ো, প্রতিশ্রুতি জড়ানো শ্যাম্পু, স্বাদে ভরা চানাচুর, কাপড় শুকোতে দেওয়ার ক্লিপ, দুপাতা টিপ, পুজোর জন্য বিস্কুট। আধুনিক দোকান সাজসজ্জায় লোভনীয়, কিছুক্ষণ দাঁড়াতেও ভালো লাগে। ছোটার হেঁটোর কাছে হাঁটা, অনর্গল কথায় বেশ গোছানো ভবিষ্যতের ছক কষায়। আসছে আসছে, আসতে পারে, এটাই ভালো। আসবে যে না, সে তো সবাই জানি। পরাজয়ের একটা ধারাবাহিকতা থাকে, সেখান থেকে বেরোনো যায় না। মাস্টারমশাই পরাজিত, আমিও তাই। আমার ছেলে কেমন করে টকবগিয়ে ঘোড়া ছোটাবে আশা করাটাই অন্যায়। সংসারের বাইরে দুজন গল্প করতে করতে সময়কে ফাঁকি দিয়ে, অসুখকে কলা দেখিয়ে, হু হু গাড়ি, টেম্পো, লরি, অটোর এলোমেলো ছোটাছুটির বৃত্তে গা বাঁচিয়ে খানিক ঘোরাঘুরি হলো। ঘরে ফিরেও খুব খারাপ লাগলো না। বাইরে বেড়াতে গিয়ে হোটেলে ফেরার মতন। এমন এক রাজ্য যেখানে সংবিধান নেই, রাজা নেই, অনুশাসন নেই। নীল আকাশের নিচে এই পৃথিবী, পৃথিবীর পরে ওই নীল আকাশ। পরের দিন ফুসফুসের ছায়াচিত্রে চোখ রেখে ডাক্তারবাবু বললেন, এ তো দেখছি আরতি হচ্ছে। এত ধোঁয়া ঢোকালেন কি করে? সে তো সবাই জানে, কলকাতার মানুষ। মাছ যেমন জলে, আমরা সেই রকম লাখ লাখ মানুষ ধোঁয়ায় খলবল করছি। কত রকমের ধোঁয়া। এই যে দেখছেন সাদা সাদা ঢেউ খেলানো দাগ, এগুলো আপনার শ্বাস নেওয়ার চেষ্টা। ও আর আমি দেখে কি করব? আহা, জিনিসটা তো আপনার। কি করেছেন সচেতকে একবার দেখুন। মনে মনে বললুম, হেড দি সিন, নট দি সিনার। তাহলে আগের ওষুধ আর চলবে না, অ্যান্টিবায়োটিকের অন্য গ্রুপে যাওয়া যাক। আগের বেশ কিছু ওষুধ যে রয়েছে, অনেক দাম, সে আপনাকে ভাবতে হবে না।
আপনার বৌমা ভাববে। নিশ্চিন্তে আপনি সুস্থ হওয়ার চেষ্টা করুন। এই নিন, গোল 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 3 গোল্লা, মানে সকালে দুপুরে রাতে খাওয়ার পর একটা করে। আর এই 2 জোড়া চামচে এঁকে দিলুম কাপ সিরাপ 2 চামচ করে 2 বার। একটু নির্মল বাতাসে থাকার চেষ্টা করুন। অ্যাভয়েড ডাস্ট, স্মোক, স্পাইসি ফুড, টেনশন, অ্যাংজাইটি। পড়তে হলে নতুন বই পড়বেন, পুরনো বই চলবে না। বিছানায় না শোয়াই ভালো। বসে থাকা চলবে? তা চলতে পারে, তবে শান্ত সংযতভাবে। ধপাস ধপাস করবেন না। তুলোর ধুলো আপনার পক্ষে ডেঞ্জারাস। ঢ্যাঁড়স, বেগুন, টমেটো, টক ফল, ডাল, চিংড়ি, কাঁকড়া, ইলিশ, আইসক্রিম, দই, মিষ্টি, তেলে ভাজা স্পর্শ করবেন না। বাকি রইল কি? এবার নিজে নিজে পরীক্ষা করবেন। এক একটা জিনিস খাবেন, অপেক্ষা করবেন, যেই দেখবেন বাড়ছে সঙ্গে সঙ্গে বাতিল। এইভাবে যা থাকে সেইটাই আপনার খাদ্য। ফ্যামিলি হিস্ট্রিতে তো হাঁপানি নেই। ইতিহাসে কতটুকু জানেন? গ্র্যান্ডফাদার, গ্রেট 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 টু দি পাওয়ার ইনফিনিটি গ্র্যান্ডফাদার আদমিবেও চলে যেতে পারে। ভগবান কেন আপেল খেতে বারণ করেছিলেন? হোয়াট ওয়াজ দি মেডিসিনাল কজ? আপেল টক খেলেই রেসপিরেটরি ডিস্ট্রেস বাড়বে। অনেক কিছু চিন্তা করার আছে, মিথের মধ্যে ট্রুথ আছে। ডাক্তারবাবু প্রেসক্রিপশন ঠুকে দিয়ে চলে গেলেন। বাথরুমে ঢুকলুম চান করতে। চিরকালের অভ্যেস, বালতিতে জল পড়ার শব্দের সঙ্গে রাগরাগিনীর আলাপ। ভৈরবী আসতে পারে, টড়ি এসে যেতে পারে। ভৈর এলে বহুত আচ্ছা। স্বরচিত গানে সুর বসাতে পারি। মিয়ামল্লার ধরেছিলুম, হঠাৎ কাশি ভয়ঙ্কর রকমের। গাইতে চেয়েছিলুম গান, শুরু হয়ে গেল বাজনা, ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীত। শেষে এমন হলো দম নিতে পারি না, আঁকুবাকু অবস্থা। সেই সময় মনে হলো বাথরুমে মরাটা কি ঠিক হবে? মানুষ কত পবিত্র জায়গায় মরে, তীর্থে, জাহ্নবীকুলে। অর্ধ অঙ্গ গঙ্গা জলে, অর্ধ অঙ্গ থাকবে স্থলে। কেউ বলবে হরে হরে। মনে হওয়া মাত্রই দমাস করে দরজাটা খুলে ফেললুম। বাইরে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে পুত্র, পুত্রবধূ, পূজা। আমার কষ্টে সকলের মুখেই যন্ত্রণা। পূজা এগিয়ে এসে হাত ধরল। তোমার খুব কষ্ট হচ্ছে দাদাই? উত্তর দিতে পারছি না। সামান্য একটু বাতাস চাই। টাকা, সম্মান, সম্পত্তি সব বৃথা। একটু বাতাস। আমার অবস্থা দেখে পূজা কেঁদে ফেললে। দাদাই, ওমা দাদাই। আমি জানলায় মাথা রেখে দাঁড়িয়ে আছি। পুত্রবধূ আমার পিঠে হাত ঘষছে। পুত্র বলছে এসব ডাক্তার হবে না। আমি ভাবছি মানুষের মৃত্যুটা মোটেই সুখের নয়। জন্মেও যন্ত্রণা, মৃত্যুতেও যন্ত্রণা, বাঁচাটাও যন্ত্রণা। ভাবছি আবার একবার পৃথিবীতে আসবো কিনা। হলুদ রোদের সবুজ পাতা ঝিলমিল করছে। 3টে পাখি গান গাইছে। অ্যান্টেনায় ধ্যানস্থ মাছরাঙা। এইসব দেখছি। সামান্য একটু বাতাসের জন্যে হাঁপড়ের মতন হাঁপাচ্ছি। পৃথিবীতে এত বাতাস, আর হরিনামের জন্য ঝুলির মতন আমার এই ফুসফুসে এক চুমুক বাতাস কেন ঢোকে না? ভাবছি মুহূর্তে প্রাণ যদি বেরিয়ে যায় তাহলে পাখি হয়ে কিছুক্ষণ অ্যান্টেনায় বসবো, তারপর উড়ে যাব। যে স্কুলে পড়তুম সেই স্কুল বাড়ির গম্বুজে, সেখান থেকে কালী মন্দিরের চূড়োয়, প্রাচীন বটগাছে, অন্য পাখির জটলায় কিছুক্ষণ কাটাবো। তারা বুঝতেই পারবে না এ পাখিটা অন্য জাতের পাখি, প্রাণ পাখি। তারপর কৈলাসের বারান্দায় গিয়ে বসবো। কৈলাস ভাববে পাখিটার মন খারাপ, স্বজন হারানোর বেদনায় কাতর। নিজের চেয়ে স্বজন আর কে আছে? সেই নিজেকেই তো হারিয়েছে পাখি। ইতিমধ্যে আমার দেহ খাটে শ্মশানে এসে যাবে। 60-62 বছরের প্রাচীন আবাসস্থল। জিতল গাছের ডালে বসে ছাই হাওয়াটা দেখব। তারপর সিন্ধু সারসের মতন উঠতে উঠতে পশ্চিম আকাশের দিকে যেতে যেতে বিন্দুর মতন, রেণুর মতন অদৃশ্য। কিছুকাল চন্দ্রবিন্দুর চুটকি লাগানোর নামটা পড়ে থাকবে 2-1টা কাগজে, খাতায়, পাতায়, রেকর্ডে। এইসব ভাবনার মধ্যেই আমাকে বসিয়ে ফেলা হয়েছে, যাকে বলে স্কোয়াড। আমার পুত্রবধূ পিঠ থাবড়াচ্ছে। পূজা ছোট ছোট হাত দিয়ে বুকের কাছটা মালিশ করছে। আর কিছুটা ব্যবধানে আমার পুত্র রাজার মতন পায়চারি করছে আর বলছে সামথিং মাস্ট বি ডান, সামথিং মাস্ট বি ডান। এই সময় কৈলাস এসে হাজির। সকলের উতলা অবস্থা থেকে বলল, হাঁপানি সারে না বাবা। আগুনে ঘৃতাহুতি হলো। উত্তেজিত পুত্র আরো উত্তেজিত হয়ে বলল, কাকাবাবু, দিস ইজ নট হাঁপানি। দেন হোয়াট ইট ইজ? দিস ইজ অ্যালার্জি। কয়েক হাজার বইয়ের ধুলো, সারা বাড়ি তো বইয়ে ঢাকা। যত না পড়ে তার চেয়ে বেশি ঝাড়ে। ডাস্ট অ্যালার্জি। মা থাকলে বাড়াবাড়িটা কম হতো। মা তো নেই, সারাদিন ঝাড়নাতে নৃত্য করে বেড়াচ্ছে। এগুলো সরস্বতী পাউডারের এফেক্ট। আরে বাবা, যার নাম কেষ্ট তার নাম কৃষ্ণ। অ্যালার্জিও হাঁপানি, একে নিয়েই ঘর করতে হবে। তবে মন্দের বলো, হাঁপানিতে পরমায়ু বেড়ে যায়। দমের কাজ হয়তো, ফুসফুসে স্ট্রেংথ বাড়ে। হাঁপানি বলে স্বীকার করে নিতে তোমার লজ্জা পাচ্ছ কেন? পৃথিবীর অনেক বড় বড় লোকই হাঁপানি ছিল, আছে, থাকবে। রাষ্ট্রনায়ক, যোদ্ধা, লেখক, অভিনেতা, বিশ্বসুন্দরী
হাঁপানি, টাক, সুগার, আর্থারাইটিস চিতায় না চললে কিওর হয় না। কৈলাস চলে গেল। সত্য কথা বলার অপরাধে আরও ক্ষুব্ধ। আরও নামকরা একজন ডাক্তারবাবু খবর এলো। রিপোর্ট আর প্রেসক্রিপশনের ফাইল নিয়ে তথায় গমন। সময়টা খুব অদ্ভুত, রাত 10:30। চেম্বার উপচে রুগীরা রাস্তায় ছড়িয়ে পড়েছে। সকলেরই ফুসফুস বিকল, বিভিন্ন বয়স। আমিও তাদের একজন হয়ে ফুটপাতের একপাশে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। অদূরেই কলকাতার ফুর্তিপাড়া, সেই বিখ্যাত প্রাচীন রেস্তোরাঁ, মেট্রো রেলের কুদলে রাখা রাজপথ। টানা রিকশায় নেশায় কাত হয়ে চলেছেন রহিস আদমি। পকেটের, পেটের, বুকের ত্রিবিধ শক্তিতে বলিয়ান হয়ে রাতের অভিসারে চলেছেন জনপদবধূর পুঞ্জে। এদের বুকে এখনো প্রচুর বাতাস। নায়িকারা মাঝে মাঝে হাওয়া খেতে বাইরে বেরিয়ে আসছে। মাছরাঙার মাছ ধরার কায়দায় খদ্দের ধরে নিয়ে যাচ্ছে। রাত ক্রমশ গভীর হচ্ছে, ঘর ক্রমশ খালি হচ্ছে। অবশেষে তারিখ বদলের কিছু আগে ডাক পড়ল। ডাক্তারবাবুর তখন কফি ব্রেক। বুকের ছবি আলোকিত পর্দায় আটকালেন। এক চুমুক কফি, তারপর প্রশ্ন, ডেলি কপ্যাকেট চলে? আগে আমি জীবনে ধূমপান করিনি। যখন ছোট ছিলাম তখন একবার কালী পুজোর সময় প্যাকাটি টেনেছিলাম। শুয়ে পড়ুন। সহকারী উল্টো দিকে একটা বিছানা দেখালেন। দেয়ালে টেলিস্কোপ ঝুলছে, সেই পুরনো ধরনের পরীক্ষা। জোরে, আরো জোরে, ভসভস করে উঠে বসল। সমস্ত ওষুধ গঙ্গা জলে ফেলে দিন। কে বলেছিল খেতে? ওই ওষুধের ঠেলায় তো সব ছড়িয়ে গেছে লাংসে। কে ছাড়াবে মশাই? কারও তো সময় আছে। লাংস দুটোকে তো একদম অ্যারারুটে চুবিয়ে এনেছে। আমার ঠিক কি হয়েছে ডাক্তারবাবু? ইউ আর সিটিং অন এ ভলক্যানো। কি করবো ডাক্তারবাবু? স্যার ওইটা মনে রাখবেন, স্মরণ, মনন, নিদিধ্যাসন। 3টে পাপ দিলুম, সকাল, সন্ধে, রাত্রি। ঠোঁট দুটো ফাঁক করে ফ্যাঁস ফ্যাঁস। আবার আসবো কি? না এসে যাবেন কোথায়? রাত 12টা। চেম্বারে তখনও 10 জন। না, আমি একা নই, আমার দলে অনেকেই। ওয়ার্কস অফ দি ওয়ার্ল্ড ইউনাইটেড, ইনকিলাব। ওয়ার্কার তো বটেই। 24 ঘন্টা হাপত চালাই। নো ওয়ার্ক, নো পে। পরের দিন 200 টাকা দিয়ে 3টে ভসভসি কিনতে গেলুম। পদ্মা মেডিকেলের মালিক হেসেই অস্থির। 100-5 লাগবে মশাই। 500? কমে কিছু হয় না? হয় পুরনো ঘি জোগাড় করুন। সেই কালো কালো বৃষ্টি দুর্গন্ধ ঠাকুরদা ঠাকুমার কালের ব্যাপার। ঘি পুরনো হলে আর ঘি থাকে না। আত্মশক্তি, বজ্রশক্তি, মহাশক্তি, মা চণ্ডী। আপনি যে রাস্তায় চলেছেন সেই রাস্তাটা হলো বর্বরস্য ধনক্ষয়। কোনোদিন দেখেছেন হাঁপানি সেরেছে? টাকে কেষ্ট ঠাকুরের মতন চুল গজিয়েছে? কাজের মহিলা 30 দিন এসেছে, মুখরা ঝগড়া ভুলতে পেরেছেন? এই দেখুন, আমার দুটোই আছে, বিশ্বজোড়া টাক আর বুক ভরা অ্যাস্থামা। অশ্বত্থামা, মহাভারত তো পড়েছেন। রাত্রে গুপ্তভাবে পাণ্ডব শিবিরে প্রবেশ করে ধৃষ্টদ্যুম্ন, উত্তমৌজা, যুধামন শিখণ্ডী, দ্রৌপদীর 5 পুত্র আর পাণ্ডব শিবিরের সমস্ত সৈন্য, হাতি, ঘোড়া ফিনিশ করে দিলেন। শেষে ব্রহ্মশির অস্ত্রে উত্তরা গর্ভের শিশুটিকেও নিধন করলেন। কুরুক্ষেত্রে কৌরব পক্ষের প্রায় সবাই মরেছিলেন। একমাত্র অশ্বত্থামা পাণ্ডবদের মণি দান করে বনে চলে যান। এই অপরাজয় অশ্বত্থামাই হলো অ্যাস্থামা, আর ওই মণিটা হলো ভসভস হাঁপানি। এই হলো মেডিকেল মহাভারত। তাহলে কি করব? যদি ট্যাকের জোর থাকে তাহলে এইসব ফ্যাঁস কিনুন, আর তা না হলে ঘরে বসে জীবনের যে কটা দিন তলানি পড়ে আছে শ্রীকৃষ্ণকে স্মরণ করুন। তিনিও যোগবলেই উত্তরার গর্ভস্থ সন্তানকে জীবিত করেছিলেন। অশ্বত্থামার কোপ থেকে পৃথিবীকে রক্ষা করেছিলেন তাকে ঝোপে পাঠিয়ে। এই তো আমার এত বড় দোকান, ওষুধের তো শেষ নেই। আমি কি করি? কি করেন ভাই? প্রথম যেদিন শুরু হলো অতটা বুঝিনি। ভোরে প্রবল কাশি, থামছে না। ঘরে বসে কাশবো, পরিবার পরিজন উঠে পড়বে, বিরক্ত ভাব। ছাতে গিয়ে কাশবো, এ তো মসজিদের আজান নয় যে পল্লীবাসী সহ্য করবে। বাথরুমে কাশবো, পাশের ঘরেই পুত্রবধূ, সবে বিয়ে হয়েছে, খোয়ারি ভাঙেনি এখনো। মহা সমস্যা। প্রাণ খুলে কোথাও গিয়ে কাশি। কাশিকে ভয় পাই না, ভয় মানুষের সহানুভূতি আর ঘৃণাকে। কেউ যেন না বলতে পারে ইউ আর এ নুইসেন্স। খাঁটি কথা, আমার ওই একই অবস্থা। আমি কাশছি, হাইফাই করছি, আর সবাই গেল করছে। তা আপনি কি করলেন? অ্যাজমা তো মেডিকেল সায়েন্সের আওতায় পড়ে না, ম্যানেজমেন্ট সায়েন্স।
প্রথম বাড়ি শুদ্ধ সবাই আমার চারপাশে দাঁড়িয়ে হাই হাই করতো, বুকে পিঠে হাত বোলাতো, রসুন তেল মালিশ করতো। যেই জেনে গেল হাঁপানি 93 আগে নড়বে না, তখন দেখলাম আমি একা। সকলেই বলতে লাগলো, তোমার তো হাঁপানি, আড়ালে আদর হেঁপো, সত্যদের চোখে বেটা হেঁপো। তখন আমি মেডিসিন ছেড়ে ম্যানেজমেন্টে গেলাম। কাশার একটা জায়গা বাড়ির মধ্যে খুঁজে বের করলাম, সেইটাই আমার কাশিধাম, বারাণসী। রান্নাঘরের পাশে ভাড়ার ঘর, জানলা নেই, শব্দ বাইরে যায় না, সেইখানে আমি ভোটটা ম্যানেজ করি। প্রথমে প্রাণ খুলে মুদারা তাড়ায় কাস্তুম, শেষে প্রফেশনাল কাফার হলো। সেটা শিখলুম আমার কুকুর জুলির কাছে। জুলি যখন তারস্বরে ভৌ করে, তখন যেই ধমকায় জুলি অমনি ভুকভুক করতে থাকে। জোরে কেশে কোনো লাভ হয় না, ভুক করবেন, মাঝে মাঝে ভৌ। নিবৃত একটা জায়গা খুঁজে নিন, পেয়ে যাবেন। মাঝে মাঝে দরবারিতে গাইবেন, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অবাগারে চেয়েছো, আমি না ডাকিতে হৃদয়ে মাঝারে নিজে এসে দেখা দিয়েছ। আমি যা চিকিৎসায় আছি তারও অ্যাজমা, ফলে ভালোই হয়েছে। মাঝে মাঝেই ফোন, হ্যালো ডাক্তারবাবু, খবর কি? উকি মারছে আপনার? নওবত বসছে, মেরে দিন 1 ডোজ ডেকাড্রন, ডেরিফাইলিন পাঞ্চ করে। আমরা সবে এক সুরে বাঁধা, একই সূত্রে বাঁধিয়ে আছি সহস্র পরাণ, বন্দে মাতারাম। কৈলাসকে বললুম, কৈলাস, এই ব্যাপার, তুই আমার একটা ব্যবস্থা করে দে। রান্নাঘর, শোয়ার ঘর, বসার ঘরের মতন একটা কাশির ঘর। গুদম টুদম হলেও চলবে, একান্তে বসে কাশবো, হাঁপাবো। তনু হাঁপানি হয়ে ফিরে এসেছে, মনে বনে কোণে তাকে নিয়েই থাকবো। শেষে একদিন গুদমে গুমখুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।